প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এবার তোমরা যারা এডমিশন দিচ্ছ, তো তোমাদের জন্য আমি খুবই সুন্দর একটা কোর্স রেডি করছি। ফিজিক্সের যে অধ্যায়গুলো তোমাদের শর্ট সিলেবাসে আছে, যেখান থেকে এবারে বোর্ড প্রশ্ন মানে এডমিশন প্রশ্ন হবে, সেই অধ্যায়গুলো থেকে বাছাইকৃত কনসেপ্ট এবং প্রশ্নের সমন্বয়ে আমি তোমাদের জন্য 30টা ক্লাস রেডি করেছি। এই ক্লাসগুলো যদি তুমি ধারাবাহিকভাবে করো, তাহলে ইনশাল্লাহ তোমার ফিজিক্স 100% কমন থাকবে। আমি তোমাদেরকে বিগত সালের প্রশ্ন, মূল বই এবং আমার ব্যক্তিগত যে জ্ঞান, সেটা সমন্বয়ে এই কোর্সটা সাজানো। এখন এই এডমিশনে তোমরা বিভিন্ন টিচারের ক্লাস করবা, বিভিন্ন কোচিংয়ে ক্লাস করবা, ঠিক আছে? আমরা জানি যে তোমরা অনেক জায়গা থেকে অলরেডি অনেক কিছু জানো। এখন আমার এই ক্লাসগুলো তোমরা যদি সিরিয়ালি করতে থাকো, তো আমি এখানে যে প্রশ্নগুলো করাচ্ছি ইনশাল্লাহ এর পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই পিডিএফটা পাওয়ার জন্য তোমাদেরকে আমাদের ইবিডির এডুকেশন বাংলাদেশের টেলিগ্রাম চ্যানেলে খোঁজ রাখতে হবে। ওখানে তোমরা চাইলেই পিডিএফগুলো ইনশাল্লাহ পেয়ে যাবা। তো আমি যে ক্লাসগুলো করাচ্ছি, তোমাদের যদি কারো কনসেপ্টে কোনো গ্যাপ থাকে তাহলে সেটাও কভার হয়ে যাবে। প্লাস প্রশ্ন ব্যাংক থেকে আমি যে প্রশ্নগুলো করাচ্ছি, আমি এতটুকু বলবো, এইটুকু করলেই তোমাদের জন্য যথেষ্ট। তো ঠিক আছে, কথা বেশি বাড়াবো না, আমরা সরাসরি পড়াতে চলে যাব। আর পড়ার পাশাপাশি আমি তোমাদেরকে এডমিশন রিলেটেড কিছু ট্রিক্স দিতে থাকবো, কিছু টিপসও দিতে থাকবো। তো এই টিপস এবং ট্রিক্সগুলো যদি তোমরা ফলো করো, তাহলে ইনশাল্লাহ তোমরা চান্স পাচ্ছ। অন্তত পক্ষে ফিজিক্স ক্লাসগুলো করার পরে তোমার কাছে মনে হবে যে হ্যাঁ, ফিজিক্স আমার ওকে। অন্যান্য স্যারদের বিষয়টা তারা বুঝবে। তো ফিজিক্স ওকে করার দায়িত্ব আমার। আমি প্রত্যেকটা অধ্যায়কে একটা বা দুইটা বা তিনটা লেকচারে ভাগ করেছি। তো আজকে আমাদের ফিজিক্সের ভেক্টর অধ্যায়ের লেকচার 1। ওকে, তো কথা না বাড়াই আমরা ক্লাসে চলে যাই। দেখো, এডমিশনে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো হয়, তোমরা যারা ঢাকা ভার্সিটির প্রশ্ন দেখেছো, হয় তারা একবারে এক বাক্যের সিম্পল অ্যান্সার দিচ্ছে, অথবা তাদের প্রশ্নের অ্যান্সার করার জন্য তোমাকে 2টা বা 3টা সূত্র ফলো করা লাগছে। তার মানে তারা কিছু প্রশ্ন দিবে সরাসরি, আর কিছু প্রশ্ন দিবে যেটাকে তোমরা বলো ঘুরায় দেওয়া। তো সরাসরি হোক আর ঘুরায় হোক, তোমরা যদি ঢাকা ভার্সিটির প্রশ্ন অ্যান্সার করতে চাও, তোমার প্রধান অস্ত্র হচ্ছে অধ্যায়ের সূত্রগুলো। তুমি যদি শুধু সূত্র জানো, যে কোনো সূত্র ধরলেই পারো, তাহলে তুমি নিশ্চিত থাকো ইনশাল্লাহ তোমার ঢাবিতে হচ্ছে। এরপর আসো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, এদের প্রশ্ন প্যাটার্ন সেম। যদি তুমি বুদ্ধিমান হও, তুমি যদি রাজশাহী ভার্সিটির বিগত 5-6 বছরের প্রশ্ন পড়ে যাও, তুমি কনফার্ম থাকো তোমার রাজশাহী ভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ভার্সিটি কভার হয়ে যাবে। গুচ্ছের প্রশ্নের কথা যদি বলি, গুচ্ছের প্রশ্ন খুবই সিম্পল হয়। একেবারে যে সিম্পল হয় ব্যাপারটা এরকম যেমন আছে, আবার একটু কঠিন হয় এরকম কিন্তু আছে, তবে ম্যাক্সিমাম প্রশ্ন সিম্পল। এখানে সিম্পল বলতে আমি বেসিক থেকে জিজ্ঞাসা করছি, মানে তুমি একটা বিষয়ের বেসিক জানো কিনা। যেমন একটা প্রশ্ন ঢাকা ভার্সিটি খুব কমন, 2টা ভেক্টর দিয়ে বলবে এরা যদি লম্ব হয় তাহলে এম এর মান কত, এরা যদি সমান্তরাল হয় তাহলে এম এর মান কত। এই প্রশ্নটাকে তুমি কোন ক্যাটাগরিতে রাখবা? 70 থেকে 80% প্রশ্ন এই ক্যাটাগরির, যে তোমাকে ডিরেক্ট বলবে বিকৃতির একক কি। এই যেগুলো হচ্ছে প্রশ্ন, ঢাকা ভার্সিটির প্রশ্ন এগুলো। তাহলে বুঝতে পারছো, প্রশ্ন তোমার বেসিক থেকে হবে, আর 2-1টা প্রশ্ন বুঝতে পারছো যে একটু ঘুরায় পেঁচায় দিবে, যার জন্য তোমাকে একটু বিগত সালের এই টাইপের যতগুলো প্রশ্ন আসছে সেগুলো কমপ্লিট করা লাগছে। তো যত টাইপের প্রশ্ন হতে পারে, একটা হচ্ছে থিওরিটিক্যাল প্রশ্ন, কিছু আছে মুখস্থ, ঠিক আছে? যেমন অমুকের গলনাঙ্ক কত, এর স্ফুটনাঙ্ক কত, এইরকম কিন্তু টুকটাক প্রশ্ন দেয়। তবে এগুলো হচ্ছে 5-6 বছরের ইতিহাসে একটা বা 2টা। আর বেশিরভাগ প্রশ্ন তুমি যদি সূত্র জানো, তা তুমি অ্যান্সার করতে পারবা। এজন্য তোমাদের প্রতি, যারা কম পড়াশোনা করে চান্সটা ভালোভাবে পেতে চাও, তাদেরকে আমি বলবো যে তোমরা অবশ্যই শুধু সূত্রের দিকে ফোকাস করো, যে কোনো সূত্র জিজ্ঞাসা করলে যেন পারো। তোমাকে বলা হলো
বিদ্যুতের ক্ষেত্রে উৎপন্ন তাপের সূত্র কি, সাথে সাথে তোমার মাথায় আসা লাগবে H ইকুয়াল I স্কোয়ার RT, H ইকুয়াল V স্কোয়ার বাই RT। ঠিক আছে, তোমাকে যখনই বলা হবে পীড়ন, মাথায় আসা লাগবে F বাই A। ঠিক আছে, মানে প্রশ্ন যে শব্দ থাকবে ওই শব্দ রিলেটেড যে সূত্র তুমি জানো সেটা ঝট করে মাথায় আসা লাগবে, তাহলে তোমার চান্স কনফার্ম। আরেকটা বিষয়, যারা টপ করতে চাও, যারা টপ করতে চাও তারা কি পড়বা? যারা টপ করতে চাও তারা মানে মূল যে বইগুলো আছে বইয়ের উদাহরণগুলো সব করে যাবা, বইয়ের শেষে যে এমসিকিউগুলো আছে সব করে যাবা, আর ভার্সিটির বিগত সালের প্রশ্নগুলো পড়ে যাবা, ইনশাল্লাহ টপেই থাকবা। দেখো, চান্স পাওয়া আর না পাওয়া, টপ করা আর টপ না করা, ডিফারেন্সটা হচ্ছে কে কত বেশি মনে রাখতে পারছে। তুমি কিন্তু সবই পারবা, কমপক্ষে পরীক্ষার হল থেকে বের হয়ে আসার পরে তোমার কাছে মনে হবে ইস এটা তো পারতাম, কিন্তু পরীক্ষার হলে তুমি পারলা কিনা এটা হলো ফ্যাক্ট। তো পরীক্ষার হলে পারার জন্য তোমাকে প্রচুর পরিশ্রম করে পড়াশোনা করতে হবে। তুমি যখন পরিশ্রম করবা তোমার কনফিডেন্সটা ভালো থাকবে, আর কনফিডেন্স যখন ভালো থাকবে পরীক্ষার হলে তখন তুমি ভালো করে দাগায় আসতে পারবা। তো যাই হোক, কথা না বাড়াই, ক্লাসে চলে যাই ডিরেক্ট। আমরা ফার্স্ট পার্টের আজকে ভেক্টর অধ্যায়ের লেকচার 1 যেহেতু বলছি, এখান থেকে শুরু করি। দেখো, এখানে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে রাশি। এই রাশি থেকে কিছু প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রতি বছরই হয়। তো রাশির ক্ষেত্রে আমরা মৌলিকতার উপর ভিত্তি করে রাশিকে ভাগ করেছিলাম। একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হলো যৌগিক রাশি। মৌলিক রাশি কয়টা? আমরা সবাই জানি 7টা। এই 7টা মৌলিক রাশির নাম এখনই তুমি ভিডিও পজ করে খাতায় লিখে নাও এবং মুখস্থ করে ফেলো, কারণ এই প্রশ্ন যদি আসে আর তুমি যদি না পারো তাহলে অনেক পিছায় চলে যাবা। তাহলে মৌলিক রাশি 7টা, সেটা কি? ভর, দৈর্ঘ্য, সময়, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা। কি বললাম একবার লিখে নিই তাহলে তোমাদের সুবিধা হবে। ভর, দৈর্ঘ্য, সময়, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। এই 7টা একবারে ঠোঁটস্থ, পারলে এখন একটু মনে মনে বলো তো। তাপমাত্রা 1 2 3 4 5 6 7, এই 7টা পরীক্ষায় হুট করে দিবে নিচের কোনটা মৌলিক রাশি। তো এই 7টা তোমাকে একবারে ঠোঁটস্থ রাখা লাগবে। এরপর আসো স্কেলার রাশি আর ভেক্টর রাশি। নিচের কোনটা স্কেলার রাশি, নিচের কোনটা ভেক্টর রাশি, এইরকম প্রশ্ন তুমি পাবাই। মেডিকেলে আসে, ইঞ্জিনিয়ারিংয়ে আসে, ভার্সিটিতে আসে, সব জায়গাতে আসে। তাহলে তোমার দায়িত্ব কি এখন? তোমার দায়িত্ব হচ্ছে এই মুহূর্তে এই ভিডিওটা পজ করে তুমি যত জায়গা থেকে পারো এখনই স্কেলার রাশি আর ভেক্টর রাশির উদাহরণগুলো পড়ে নাও, এখনই খাতায় নোট করে নাও, ঠিক আছে, যাতে যে কোনো সময় রিভাইজ করার সময় তুমি পেয়ে যাও। এর বাইরে কিছু ছন্দ আছে, যে ছন্দগুলো দিয়ে আমরা মনে রাখি যে ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে, এগুলো তুমি তোর একাডেমিকে পড়ে আসছো। তাহলে উদাহরণ মাস্ট, উদাহরণ মাস্ট। এই সিম্পল জায়গায় একটু খেয়াল রাখো। এখন আসো ভেক্টর রাশির দিক। দেখো, আমাদের স্কেলার রাশির সাথে ভেক্টর রাশি আলাদা কেন? স্কেলার রাশির সাথে ভেক্টর রাশি আলাদা কারণ হচ্ছে তার দিকের কারণে। তুমি ভেক্টর রাশি কোনো কিছুকে রিপ্রেজেন্ট করার জন্য তোমাকে দিক জিনিসটা লাগবে, ঠিক আছে। তো দিক যেহেতু লাগবে এজন্য দিকটা মাপার প্রয়োজন পড়ে। আর যে কোনো জিনিস মাপার জন্য তোমরা জানো যে প্রসঙ্গ কাঠামোর প্রয়োজন। তো দিক মাপার জন্য আমরা যে প্রসঙ্গ কাঠামোটা ব্যবহার করি সেটাকে বলি আমরা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। খেয়াল রাখবা, যখনই আমরা দিক কেন্দ্রিক কোনো প্রশ্ন পাবো তখন যাবতীয় দিক এই 4টার সাপেক্ষে মাপার চেষ্টা করব। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, আর একটা হচ্ছে ওপর এবং নিচ। তুমি যখন খাতায় এটা আঁকবা, খাতায় উত্তর দক্ষিণ হবে এই বরাবর, পূর্ব পশ্চিম হবে ডান বাম, আর উপর নিচ। তো এটাকে আমরা বলি এক্স অক্ষ, এটাকে বলি আমরা ওয়াই অক্ষ, আর উপর নিচ যেটা
সেটাকে বলি আমরা জেড অক্ষ। তো ভেক্টর রাশি আমরা যদি বুঝতে পেরেছি দিক লাগবেই, তো কিছু কিছু রাশি আছে যেগুলোতে আসলে দিক নাই অথবা অনেকগুলো দিক। যেমন তোমার মাথার উপরে একটা ফ্যান ঘুরছে, তুমি কি বলতে পারবা ফ্যানটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিকে ঘুরছে? তুমি কিন্তু বলতে পারবা না, কারণ সে তো সব দিকে ঘুরছে। তো এখন এই রকম বিষয়ের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, কিছু দিক কল্পনা করে নিতে হয়, ধরে নিতে হয়, এগুলোকে বলবো আমরা কাল্পনিক দিক। আর কিছু দিক আছে বাস্তব দিক, যেমন তুমি বল প্রয়োগ করছো, তোমার বেগ, তোমার ত্বরণ, এদের যে দিকগুলো সেগুলো হলো আমাদের কি বলে বাস্তব দিক। আর কাল্পনিক দিক কোনগুলো? যে অ্যাকচুয়ালি হয় তার দিক নাই। যেমন আমরা কোনো তলের যখন ক্ষেত্রফল বের করি, এই তলটার দিক দেওয়া হয় একটা, তো তল তো কোথাও যায় না, একটা নির্দিষ্ট জায়গাতে পড়ে থাকে, তাহলে ওর যে দিকটা ওটা হলো কাল্পনিক দিক। আবার দুইটা ভেক্টর রাশি ক্রস গুণ করার পরে 3 নাম্বার যে ভেক্টরটা আসে সেটার দিক, এটা কিন্তু ধরে নেওয়া যে ডান হাতে স্ক্রু নিয়ম দিয়ে আমরা বের করি, ওটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই যে দিকগুলো এগুলো হলো কাল্পনিক দিক। তারপর তোমার এই যে কোনো কিছু ঘুরছে, কৌণিক বেগ, কৌণিক বল বা টর্ক, কৌণিক ভরবেগ, এদের যে দিকগুলো এগুলো হচ্ছে কাল্পনিক দিক। ঠিক আছে? তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে ভেক্টর রাশির যে দিকগুলো, এই দিকগুলোর মধ্যে কিছু হচ্ছে বাস্তব দিক, কিছু হচ্ছে কাল্পনিক দিক। তো কাল্পনিক দিকের আমি কয়েকটা একটু বলি। যেমন তল, আমরা তল ভেক্টর বলে ডাকি। কোনো একটা তল, এই তলের যে দিকটা ধরা হয় সেটা হচ্ছে কাল্পনিক দিক। তো দিকটা কিভাবে ধরা হয়? ধরো তোমাকে আমি বললাম যে এটা একটা বস্তু, এর উপরের তলের আমি ক্ষেত্রফল বের করব, তো এই তলটার দিক কোন দিকে? এর দিকটা হবে তল থেকে লম্বভাবে বাইরের দিকে। আবার যদি আমি এই তলের ক্ষেত্রফল বের করি, তল থেকে লম্বভাবে বাইরের দিকে। তো পরীক্ষায় প্রশ্ন কিভাবে দিতে পারে? প্রশ্ন তোমাকে এরকম একটা কিউব বানায় দিবে, কিউব বানায় দিয়ে নামকরণ করবে এ, বি, সি, ডি, ই, এফ, এরকম কিছু নামকরণ করবে। তোমাকে বলতে পারে যে এ, বি, সি, ডি তলের দিক কোন দিকে? তাহলে তলের দিকটা হবে আকাশ পাশে, মানে উপর দিকে। এই কিউবটা যদি টেবিলের উপর রাখা হয় তাহলে এর দিকটা হবে উপরের দিকে। অনেক সময় এভাবে দিতে পারে যে তোমার খাতা অনুযায়ী কোন দিকে, তাহলে খাতার উপরের দিকে। আবার বলতে পারে যে সি, ডি, ই, এফ এর দিকটা কোন দিকে, তাহলে এর দিকটা হচ্ছে সামনের দিকে। ঠিক আছে? তো প্রশ্ন দেখে তোমাকে বুঝতে হবে কোন ডিরেকশনে কথা বলছে। তো আমাদের যে তল ভেক্টর, এই তল ভেক্টরের দিকটা হচ্ছে তুমি যে তলের ক্ষেত্রফল বের করবা সেই তল থেকে লম্বভাবে বহির্মুখী। আচ্ছা, এরপর হচ্ছে ব্যাসার্ধ। আমরা যে ব্যাসার্ধ বলি, ব্যাসার্ধকে আমরা স্কেলার হিসেবেই কাউন্ট করি, আমরা ব্যাসার্ধকে স্কেলার হিসেবেই কাউন্ট করি। তো ব্যাসার্ধের দিকটা ধরা হয় কেন্দ্র থেকে পরিধির দিকে। তাহলে ব্যাসার্ধ ভেক্টর যেটা, এর দিক ধরা হয় কেন্দ্র থেকে পরিধির দিকে। তো এরকম যে স্পেশালগুলো আমরা পাবো এরপরে যখন আলোচনায় আসবে, আমি তোমাদেরকে সেগুলো বলে দিব, সেগুলো তোমরা মনে রাখবা। আচ্ছা, এবার আসো ভেক্টর রাশি। এই যে ভেক্টর রাশির যে বৈশিষ্ট্য, এর অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আমি একটু বলে আলোচনা করছি। তো মূল বৈশিষ্ট্য হচ্ছে এর মান থাকবে এবং দিক থাকবে। ঠিক আছে? তাহলে ভেক্টর রাশির স্পেশাল বৈশিষ্ট্য কি? এর মান থাকবে এবং দিক থাকবে। তো ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করে, এগুলো তোমরা একাডেমিকে অনেক পড়েছো, শুধু মনে রাখার জন্য একবার মনে করাই দিচ্ছি যে ভেক্টর রাশির প্রকাশ করা হয় 4 ভাবে। তুমি এভাবে উপরে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারো, তুমি নিচে তীর চিহ্ন দিতে পারো, তারপর তুমি বার চিহ্ন দিতে পারো, অথবা মোটা সোটা করে লিখতে পারো। তো এখান থেকে একটা এমসিকিউ আসে যে এই যে মোটা সোটা করে লিখলাম, এটা কিসের জন্য? এটা প্রিন্টিংয়ের জন্য। শুধু এইটুকু মনে রাখার জন্য এটা একটা এমসিকিউ আসে, এটাকে বলা হয় বোল্ড করে লেখা। তাহলে ভেক্টর রাশিকে আমরা যদি প্রিন্টিংয়ের জন্য ইউজ করতে চাই বা লিখতে চাই, সেক্ষেত্রে বোল্ড করে লেখা যাবে। তার মানে এটা হলো প্রিন্টিং অনলি। আচ্ছা, ভেক্টর রাশির মানকে কিভাবে প্রকাশ করা হয়?
কোথাও যদি আমরা দেখি যে লেখা আছে এফ, কোথাও যদি আমরা দেখি যে লেখা আছে এরকম, তাহলে আমরা বুঝবো যে এখানে কি বলা হচ্ছে, ভেক্টর রাশির মান নিয়ে কথা বলছে। বিভিন্ন জায়গায় এই সিম্বলগুলো ব্যবহার করা হবে। তো এরকম যদি ফাঁকা সিম্বল দেখো আর এরকম যদি ভেক্টর দিয়ে এরকম মডুলাস চিহ্ন দেয়, তাহলে বুঝবো যে এরা আসলে ভেক্টর রাশির মান নিয়ে কথা বলছে। তাহলে এই জায়গা থেকে পরীক্ষায় আসার জন্য একটা প্রশ্ন হচ্ছে যে ভেক্টর রাশির দিক আছে, এটা তোমরা জানো। আর একটা হচ্ছে যে ভেক্টর রাশির প্রকাশের ক্ষেত্রে কখন বোল্ড আকারে ব্যবহার করা হয়, এটা হচ্ছে প্রিন্টিংয়ের জন্য। আর এরকম যদি থাকে তাহলে বুঝবো যে ভেক্টর রাশির মান বোঝাচ্ছে। এরপর ভেক্টর রাশির কিছু বৈশিষ্ট্যের কথা বলছিলাম, এই বৈশিষ্ট্যগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন আসবে। সো এটা অবশ্যই তোমাদের একটু খেয়াল রাখা লাগবে। প্রথম ধর্ম কি, যে ভেক্টর রাশির মান ও দিক আছে, দিক না বলে অভিমুখ বলতে পারে। এটা আমরা জানি যে ভেক্টর রাশির মান আছে এবং দিক আছে। দুই বা ততোধিক ভেক্টর যোগ বিয়োগ গুণ করা যায়, এটা একটা এমসিকিউ। দুই বা ততোধিক ভেক্টর কি করা যায়, যোগ করা যায়, গুণ করা যায়, বিয়োগ করা যায়। যোগের ক্ষেত্রে শর্ত হচ্ছে সমজাতীয় হতেই হবে, সমজাতীয় হইতেই হবে, নাহলে কিন্তু তুমি যোগ করতে পারবে না। ভেক্টর শুধু যোগ না, বিয়োগের ক্ষেত্রেও, ভেক্টর যোগ বা বিয়োগের ক্ষেত্রে অবশ্যই কি হইতে হবে, সমজাতীয় হতেই হবে। এটা হলো একটা এমসিকিউ প্রশ্ন। আচ্ছা, গুণের ক্ষেত্রে সমজাতীয় হওয়ার প্রয়োজন নাই, তুমি চাইলে একটার সাথে আরেকটা গুণ করতে পারো, মানে এক রাশির সাথে আরেক রাশি তুমি চাইলেই গুণ করতে পারো, সেক্ষেত্রে সমজাতীয় হওয়ার প্রয়োজন নাই। একাধিক ভেক্টরের যোগ বা বিয়োগ তাদের সম্মিলিত ক্রিয়ার ফলাফলের সমান। সম্মিলিত ক্রিয়া মানে লব্ধির কথা বলছে, ঠিক আছে, যোগ করো বা বিয়োগ করো, ওরা সম্মিলিতভাবে যে ক্রিয়াটা ঘটাচ্ছে সেটার সমান। আচ্ছা, দুটি ভেক্টরের যোগফল বা বিয়োগফল এটাও একটা ভেক্টর রাশি। এগুলো আসে কিভাবে, যে নিচের কোনটা সঠিক, এরকম প্রশ্ন দেয়, নিচের কোনটা সত্য, তখন এই ধরনের একটা কথা বলা থাকবে যে দুটি ভেক্টরের যোগফল বিয়োগফল এরা কি ধরনের রাশি, এরা ভেক্টর রাশি। আচ্ছা, দুইটা ভেক্টর গুণ করলে গুণফল স্কেলার রাশি হতে পারে, আবার ভেক্টর রাশিও হতে পারে। এটা যে কতবার আসছে এমসিকিউটা, যে দুইটা ভেক্টর রাশি গুণ করলে গুণফল কেমন হবে, গুণফল স্কেলার রাশিও হতে পারে, গুণফল ভেক্টর রাশিও হতে পারে। যেমন ডট গুণ যদি করো তাহলে স্কেলার রাশি, যদি ক্রস গুণ করো তাহলে হয়ে যাবে ভেক্টর রাশি। তার মানে দুইটা ভেক্টর রাশি গুণ করলে গুণফল স্কেলারও হতে পারে, গুণফল ভেক্টরও হতে পারে। দেখো, আমি যে পয়েন্টগুলো হাইলাইট করব এগুলো তোমরা এখনই মুখস্থ করে নিবা। আচ্ছা, ভেক্টর রাশিকে অসংখ্য উপাংশে বিভাজিত করা যায়। আমাদের স্টুডেন্টরা মনে করে যে একটা ভেক্টর রাশিকে শুধু দুইটা উপাংশে ভাগ করা যায়, ব্যাপারটা এরকম না। একটা ভেক্টরকে তুমি চাইলে অসংখ্য উপাংশে ভাগ করতে পারো। তো পরীক্ষার অপশনে থাকবে একটা ভেক্টরকে কয়টি অংশে ভাগ করা যায়, তো অপশনে থাকবে অসংখ্য, দুইটা, তিনটা, এরকম। অথবা ইংলিশে থাকে ইনফিনিটি। পরীক্ষা একবার আসছিল যে ভেক্টর রাশিকে কয়টি অংশে ভাগ করা যায়, অপশনে ছিল ইনফিনিটি। ভেক্টর রাশির যোগ বন্টন মানে ভেক্টর রাশির যোগ বন্টন বিনিময় সংযোজন সূত্র মানে, এই তিনটা কথা মনে রাখবো। এই তিনটা নিয়ে আমরা একটু পরে আবার পড়বো যে ভেক্টর রাশি বন্টন সূত্র মানে ভেক্টরের যোগ যেটা, বন্টন সূত্র, বিনিময় সূত্র, সংযোজন সূত্র মানে, ভেক্টর রাশি বন্টন সূত্র, বিনিময় সূত্র, সংযোজন সূত্র মানে, এটা হচ্ছে ভেক্টরের যোগ। তাহলে এই পৃষ্ঠা থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় আসার মতো, একটা হলো যে তুমি যদি দুইটা ভেক্টরকে যোগ করতে চাও যোগ করতে পারবা, গুণ করতে চাও গুণ করতে পারবা, বিয়োগ করতে চাও বিয়োগ করতে পারবা। যোগের ক্ষেত্রে যাদেরকে তুমি যোগ করবা তাদেরকে অবশ্যই সমজাতীয় হতে হবে, সমজাতীয় কথাটা মনে রাখবা, এমসিকিউ আসবে। গুণের ক্ষেত্রে সমজাতীয় হওয়ার প্রয়োজন নাই, বাধ্যতামূলক না যে সমজাতীয় হতেই হবে। আচ্ছা, এরপর দুইটা ভেক্টরের যোগফল অবশ্যই ভেক্টর রাশি, যোগফল বা বিয়োগফল 100% ভেক্টর রাশি হবে, কিন্তু গুণফল ভেক্টর রাশি হতেও পারে নাও হতে পারে, এই দুটো কিন্তু উল্টোপাল্টা করা যাবে না। আর একটা ভেক্টরকে কয়টা অংশে ভাগ করা যায়, অসংখ্য উপাংশে ভাগ করা যায়, এগুলোকে আমরা উপাংশ বলি। আচ্ছা, আর ভেক্টর রাশির যে যোগ
সেটা হচ্ছে বন্টন সূত্র, বিনিময় সূত্র, সংযোজন সূত্র মেনে চলে। এখানে দুইটা কথা আরও বলে রাখি, ভেক্টরের যে গুণ ডট গুণন এরা বিনিময় সূত্র মানে, কিন্তু ক্রস গুণন বিনিময় সূত্র মানে না। ডট গুণন বিনিময় সূত্র মানে, ক্রস গুণন বিনিময় সূত্র মানে না। আরেকবার বলছি, ডট গুণন বিনিময় সূত্র মানে, ক্রস গুণন বিনিময় সূত্র মানে না। আচ্ছা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। পরীক্ষায় অনেক সময় দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার প্রয়োজন পড়ে। কীরকম? ধরো তোমাকে বলা হলো এটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর, এদের মাঝখানের কোণ দিল 150। তো এটা কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ? না, এটা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ না। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার জন্য দুইটা ভেক্টরের পাদবিন্দু এক জায়গায় রাখতে হবে। তো পাদবিন্দু এক জায়গায় রাখার জন্য আমরা কি করতে পারি, এই ভেক্টরটাকে একটু শিফট করে সামনে আগায় নিতে পারি, সামনে আগায় নিতে পারি আমরা। তাহলে এই যে দুইটা ভেক্টরের পাদবিন্দু এক জায়গায় হওয়ার পর ওদের মাঝখানে যে কোণটা পাচ্ছ, এই কোণটাই হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে কি বোঝাবে, যে দুইটা ভেক্টরের পাদবিন্দু এক জায়গায় করার পর যে কোণটা তৈরি হবে তাদের মধ্যে, সেটাই হচ্ছে দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ। এটা একটু খেয়াল করা লাগবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 30 ডিগ্রি, এটা হচ্ছে দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ। আচ্ছা, এই দেখো আমি কিছু প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি, ডেমো প্রশ্ন। এগুলো কিন্তু সবই বিগত সালের প্রশ্ন থেকে কালেক্ট করা। তো নিচের কোনটা ভেক্টর রাশি? আয়তন, চাপ, ক্ষেত্রফল, কাজ। খেয়াল করে দেখো, আয়তন এটা তো স্কেলার রাশি, চাপ স্কেলার রাশি, কাজ স্কেলার রাশি। তাহলে কাহিনী কি হবে? এই যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে তোমার ভেক্টর রাশি। তাহলে আমরা ক্ষেত্রফলকে সবসময় স্কেলার রাশি বলে আসছি, বাট ক্ষেত্রফল জিনিসটাকে তুমি বইয়ের যে জায়গাতে দেখেছো খেয়াল করে দেখবা, তুমি ক্ষেত্রফল হয় ক্রস গুণ থেকে বের করেছো অথবা উপরে ভেক্টর চিহ্নতে ব্যবহার করেছো। তাহলে নিচের কোনটা ভেক্টর রাশি? এখানে ক্ষেত্রফলটাকে আমরা এই চারটার মধ্যে ভেক্টর ক্যাটাগরিতে রাখতে পারি। এরপর দেখো কোনটা ভেক্টর রাশি? তো আয়তন তো স্কেলার রাশি, বিভব স্কেলার রাশি, স্বর্ণপাত ধারক যন্ত্র এটা একটা যন্ত্রের কথা বলছে, এটা তো কোনো রাশির মধ্যে পড়ে না। বৈদ্যুতিক প্রাবল্য, এই যে প্রাবল্য এটা হচ্ছে তোমার একটা ভেক্টর রাশি। বললাম যে স্কেলার রাশি ভেক্টর রাশি এগুলো পরীক্ষায় কিন্তু আসে। নিচের কোনটি স্কেলার বা অধিক রাশি? দেখো স্কেলার কথাটাও বলতে পারে, অধিকের কথাটাও বলতে পারে। তো কোনটা স্কেলার রাশি? সরণ ভেক্টর রাশি, বেগ ভেক্টর রাশি, বল ভেক্টর রাশি, দৈর্ঘ্য এটা হলো স্কেলার রাশি। বুঝা গেছে? আচ্ছা, আমরা আরো কয়েকটা দেখি। স্কেলার রাশি কোনগুলো? খেয়াল করে দেখো, খুঁজে খুঁজে বের করো। এগুলোকে এইভাবে কিন্তু মেডিকেলে আসে। এটা হলো মেডিকেল প্যাটার্ন, যে ওরা একটা একটা করে দেয় না, ওরা 3-4টা করে দেয়। ক্ষমতা, কাজ, বেগ, এখানে বেগটা ভেক্টর ক্যাটাগরি চলে গেছে। শক্তি, ত্বরণ, ক্ষমতা, এখানে ত্বরণ ভেক্টর ক্যাটাগরি চলে গেছে। কাজ, বেগ, শক্তি, বেগ ভেক্টর ক্যাটাগরি চলে গেছে। কাজ, শক্তি, ক্ষমতা, এই যে এটা হলো আমাদের অ্যান্সার। তো এটা হলো আমাদের স্কেলার রাশি, এই তিনটাই স্কেলার রাশি। তল বা তলের ক্ষেত্রফল, খেয়াল করছো এই যে ক্ষেত্রফল আবার চলে আসছে সামনে, এটা কিন্তু আমরা ভেক্টর রাশির ক্যাটাগরিতে ফেলবো। নিচের কোনটা ভেক্টর রাশি? এটা আমরা অলরেডি অ্যান্সার করে ফেলেছি একবার। নিচের কোনটা স্কেলার রাশি? এখানে দেখো সরণ, বল, ত্বরণ, ঘনত্ব, তার মানে এবার পড়ছে আমাদের ভাগে ঘনত্ব। তার মানে আমাদেরকে বইয়ে যতগুলো স্কেলার রাশি ভেক্টর রাশি আছে এগুলো সবগুলোকে পড়ে ফেলতে হবে। আচ্ছা, কোনটি ভেক্টর রাশির উদাহরণ নয়? কোনটা ভেক্টর রাশির উদাহরণ নয়? দ্রুতি, এটা ভেক্টর রাশি না। নিচের কোনটি ভেক্টরের প্রকারভেদ নয়? আচ্ছা, এটা আমরা অন্য একটা ক্যাটাগরিতে আবার পড়বো। তো আমাদের যে ধন ভেক্টর, এটাকে ভেক্টর ক্যাটাগরি ধরা হয় না। স্কেলার রাশির বেলায় কোনটা সঠিক নয়? ওই যে বললাম কোনটা সত্য কোনটা মিথ্যা এই টাইপের থাকবে। কোনটা সঠিক নয় মানে তোমাকে ভুল খুঁজে বের করতে হবে, কোন লাইনটা ভুল। স্কেলার রাশির যোগ, বিয়োগ, গুণ সাধারণ গাণিতিক নিয়মে করা যায়।
মানের পরিবর্তন হলে স্কেলার রাশির পরিবর্তন হয়। দুটি স্কেলার রাশির কোনোটি মান শূন্য না হলে এদের গুণফল শূন্য হতে পারে। হ্যাঁ, এটাও সত্য কথা। দুটি স্কেলার রাশির গুণফল একটা স্কেলার রাশি। দেখো, আমরা স্কেলার রাশির যে যোগ বিয়োগগুলো করি, গুণ করি, এগুলো কিন্তু সাধারণ গাণিতিক নিয়মে করা যায়। যেমন যোগ বিয়োগের বেলায় আমরা সামান্তরিক সূত্র ব্যবহার করছি, লম্বাংশ সূত্র ব্যবহার করছি, এগুলো সাধারণ গাণিতিক নিয়ম বলা হয় এগুলোকে। আর ভেক্টর গুণের সময় তো এ ডট বি ডট ডট করে করতে পারতেছি, ক্রস করে করতে পারতেছি। তাহলে এটা সত্য। মানের পরিবর্তন হলে স্কেলার রাশির পরিবর্তন হয়, এটাও সত্য। দুইটা স্কেলার রাশির কোনোটি মান শূন্য নাই, মানে কোনোটারই মান শূন্য না, তারপরও গুণফল শূন্য হতে পারে। ওই যে ডট গুণফল, দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে ডট গুণফল কী হয়ে যাবে? শূন্য। দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয়, ক্রস গুণফল কী হবে? শূন্য। আচ্ছা আচ্ছা, এখানে স্কেলার রাশির কথা বলেছে। দুটি স্কেলার রাশির কোনোটির মান শূন্য না হলে, মানে দুইটা স্কেলার রাশির কথা বলেছে, গুণফল শূন্য হতে পারে। এই যে আমি আসলে এটা ভেক্টর আকারে আলোচনা করছিলাম, এখানে স্কেলার রাশির কথা বলেছে। দুইটা স্কেলার রাশির গুণফল যদি শূন্য করতে চাই আমরা, ঠিক আছে, গুণফল শূন্য করতে চাইলে অবশ্যই একটাকে শূন্য হতে হবে। যদি ভেক্টর রাশি হতো তাহলে কিন্তু আমি যেটা বলছিলাম যে মান শূন্য না হলেও গুণফল শূন্য হতে পারতো, কিন্তু এরা কি রেখেছে? স্কেলার রাশির কথা বলেছে। সো এই কথাটা ভুল, যে মান শূন্য না হলেও গুণফল শূন্য হতে পারে না। মান যতক্ষণ একটা শূন্য হবে না, গুণফল স্কেলার রাশির শূন্য হবে না। আর দুটি স্কেলার রাশির গুণফল একটা স্কেলার রাশি, এটা তো সত্য কথা। তাহলে এখানে এই কথাগুলোর মধ্যে সঠিক কথা নয় কোনটা? সঠিক কথা নয় হচ্ছে এটা, হচ্ছে সঠিক কথা নয়, এটা একটা ভুল কথা। আচ্ছা, তাহলে খেয়াল করো প্রত্যেকটা পয়েন্টের দিকে কতটা মনোযোগ তোমাকে দিতে। পরের প্রশ্ন চলে যাই। বিভিন্ন প্রকার ভেক্টরের সংজ্ঞা। এই যে এবার আমরা আরেকটা টপিক নিয়ে কথা বলবো এবার। এই যে বিভিন্ন প্রকার ভেক্টরের সংজ্ঞা, এই সংজ্ঞাগুলো কিন্তু আমরা পড়েছি। এই সংজ্ঞাগুলো এমসিকিউয়ে আসে। যেমন একক ভেক্টর। একক ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে। পরীক্ষায় তোমাকে বলবে যে একটা ভেক্টর হচ্ছে এরকম 1/3i 1/2j প্লাস ck। বলবে সি এর মান কত হলে, সি এর মান কত হইলে ভেক্টরটি একক ভেক্টর হবে। এই প্রশ্নটা তোমরা যখন বিগত সালের প্রশ্ন দেখবা, অনেক জায়গায় দেখতে পাবা যে একটা ভেক্টর দিবে, দিয়ে বলবে সি এর মান কত হইলে এটা একক ভেক্টর হবে বা এটা নাল ভেক্টর হবে। তো আমাদের প্রশ্ন বলেছে একক ভেক্টর হবে। তো একক ভেক্টর কাকে বলি আমরা? যে ভেক্টরের মান 1। তাহলে আমরা এই ভেক্টরটার মান বের করব। এই ভেক্টরটার মান কত? আমরা জানি যে সহগগুলোর উপর আই জে কে, এদের সহগের উপর যদি স্কোয়ার দেওয়া যায় তাহলে কি হবে? মান বের হবে। এটা সমান আমরা ইকুয়াল 1 করে দেব। দিয়ে এখন ক্যালকুলেশন করে আমি সি এর মান বের করার চেষ্টা করব। এখন তোমাদের যে সমস্যাগুলো হয়, ভাই ক্যালকুলেশন কিভাবে করব? দেখো, ক্যালকুলেশন নিয়ে খুব বেশি পেন খাওয়ার দরকার নাই, ক্যালকুলেশন সহজেই করা যাবে। তুমি নর্মাল নিয়মে করতেই থাকবা। এখানে 4 আর 9 লসাগু, লসাগু হবে 36। তাহলে 36 মাইনাস এখানে কত হচ্ছে 4, নর্মাল লসাগু মাইনাস 9। তাহলে কত থাকলো? 36 থেকে 4 বাদ দিলে হয় তোমার 32। 32 থেকে যদি আবার 9 বাদ দাও তাহলে হয়ে যাবে 21। তাহলে 21/36। তাহলে সি সমান কত? প্লাস মাইনাস দিতে পারো। তাহলে 4 আর 9 36 হচ্ছে লসাগু। তাহলে 36 যদি লসাগু হয় তাহলে এখানে লসাগু করে দেখো, 36 হচ্ছে -4 -9। তাহলে আচ্ছা, আমি মানে মিস্টেক করলাম নাকি? 36 থেকে যদি 4 বাদ দিই তাহলে হবে 32। 32 থেকে যদি 9 বাদ দিই তাহলে হবে 23। আচ্ছা, এখানে 23 হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে ক্যালকুলেশন প্র্যাকটিস করতেছি, আমি ভুল করছি, বুঝলো? আচ্ছা,
তো এই ধরনের যে ক্যালকুলেশনগুলো পরীক্ষায় কিন্তু এভাবেই থাকবে, তোমাকে এরপর আর কিছু করা লাগবে না। তোমাদের মনে অনেকের টেনশন থাকে যে ভাই ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না, আমি ক্যালকুলেশন কিভাবে করব। তো ওরা যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করতে দিচ্ছে না, সো ওরা অপশনগুলো এভাবেই রাখবে যে √23/6। আচ্ছা, তো এই সংখ্যাগুলো থেকে তারা প্রশ্ন বানাতে পারে। তাহলে একক ভেক্টর কাকে বলে? একক ভেক্টর হলো যার মান 1, সেটা হলো একক ভেক্টর। অথবা কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় সেটা হলো একক ভেক্টর। তারপর হচ্ছে আয়ত একক ভেক্টর। আমরা ওই যে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর আই জে কে ধরি না, এক্স অক্ষ বোঝানোর জন্য আই, ওয়াই অক্ষ বোঝানোর জন্য জে, জেড অক্ষ বোঝানোর জন্য কে। তো এদেরকে একসাথে বলা হয় আয়ত একক ভেক্টর। লাল ভেক্টর না, অ্যাকচুয়ালি টাইপিং মিস্টেক হয়েছে, নাল ভেক্টর। নাল ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান 0 সেটাকে বলা হয় নাল ভেক্টর। পরীক্ষায় আসে যে নিচের কোনটি নাল ভেক্টর, তো যেখানে 0 থাকবে সেটা অ্যান্সার। তো নাল ভেক্টরের একটা বৈশিষ্ট্য মাথায় রাখবা, এর মান 0, দিক, অনেকে বলে যে দিক নাই, দিক আছে, 0, তবে দিকটা অনির্দিষ্ট। তাহলে নাল ভেক্টরের দিকটা হলো অনির্দিষ্ট। ধরো আমি যদি বলি যে একটা বস্তু সমবেগে চলছে, তাহলে ত্বরণ কত? ত্বরণ 0। কোন দিকে? তাহলে 0 ত্বরণে সে কোন একদিকে যাচ্ছে। তো এই ধরনের ক্ষেত্রে দিকটা অনির্দিষ্ট। সমান ভেক্টর। সমান ভেক্টর কাকে বলছি আমরা? মান সমান দিক একই, একই দিক বোঝাচ্ছে, মানও সমান, তাহলে সেটাকে বলা হবে সমান ভেক্টর। মান সমান দিক একই। বিপরীত ভেক্টর, মান সমান দিক বিপরীত, এমন ভেক্টরকে আমরা বলবো বিপরীত ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর। আচ্ছা, এই জায়গাটাতে, এই সংজ্ঞাটাতে তোমাদের প্রত্যেকের বইয়ে একটা কথা লেখা আছে যে দিক সমান্তরাল, ঠিক আছে? কিন্তু আমরা দিক সমান্তরাল বলবো না, আমরা বলবো দিক একই, ঠিক আছে? তোমাদের বইগুলোতে লেখা আছে দিক সমান্তরাল। দেখো, দিক সমান্তরাল মানে কি? দিক সমান্তরাল মানে তারা একই দিকেও হতে পারে 0 ডিগ্রি, আবার বিপরীত দিকেও হতে পারে মানে 180 ডিগ্রি। সমান্তরাল বলতে আমরা একই দিকেও বুঝি, আবার বিপরীত দিকেও বুঝি। তো আমাদের বিপরীত ভেক্টরের বেলায় খেয়াল রাখতে হবে দিক একই হতে হবে, বিপরীত দিকে হওয়া যাবে না, মানটা উল্টো হইতে হবে। যেমন এটার এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি যে একটা হচ্ছে 3i, একটা হচ্ছে 1/3i, একটা হচ্ছে 3i আর একটা কত 1/3। দেখো মানটা উল্টো হয়ে গেছে, 1/3 হয়ে গেছে, বাট দিক কি আছে? দিক একই আছে। এটা y, ওটা y, তাহলে দিক একই হওয়া লাগবে, বিপরীত হওয়া যাবে না। সদৃশ ভেক্টর, মান সমান হতে পারে আবার নাও হতে পারে, দিক একই হতে হবে। মান সমান হতে পারে আবার নাও হতে পারে, কিন্তু দিক কি হতে হবে? একই হতে হবে। অসদৃশ ভেক্টর, মান সমান হতে পারে নাও হতে পারে, দিক একই হতে হবে। তো এখানে একটা জিনিস দেখো, ধরো আমি লিখলাম 7i, আবার লিখলাম 7i, তাহলে এদের কি মান সমান, দিক একই, তাহলে এদেরকে আমরা বলতে পারি সমান ভেক্টর। সমান ভেক্টর। আবার ধরো 7i আর 3i, তাহলে এখানে কি হলো? এখানে হলো মান কিন্তু সমান না, দিক একই, তাহলে এই ভেক্টরটাকে আমরা বলবো সদৃশ ভেক্টর। এখন এই যে সমান ভেক্টর যেটা, সেটাকে কি আমি সদৃশ ভেক্টর বলতে পারি না? কারণ সদৃশ ভেক্টরের সংজ্ঞা কি? মান সমান হতে পারে নাও হতে পারে। তার মানে যেগুলো সমান ভেক্টর তারাও কিন্তু আমার সদৃশ ক্যাটাগরি ঢুকে যাচ্ছে। তাহলে একটা ভেক্টর অ্যাট এ টাইম সে সমান ভেক্টরও হতে পারে, আবার সে সদৃশ হতে পারে। আচ্ছা, এখন এটাকে আমি শুধু সদৃশ বলতে পারবো, সমান বলতে পারবো না। তার মানে যেগুলো সমান তারা সবাই সদৃশ,
যেগুলো সমান ভেক্টর তারা সবাই সদৃশ, আর যেগুলো সমান না সেগুলো শুধু সদৃশ। অনুরূপভাবে বিপরীতের বেলাও হতে পারে যে একটা 7i একটা -7i, তাহলে এদের মান তো সমান। তো এদের মান যেহেতু সমান এবং দিক বিপরীত, তাহলে আমরা এটাকে বলতে পারি বিপরীত ভেক্টর। আবার এটাকে আমরা অসদৃশ ক্যাটাগরিতেও ফেলতে পারি, ঠিক আছে? তাহলে যেগুলো বিপরীত ভেক্টর তারা কিন্তু অটোমেটিক অসদৃশ ক্যাটাগরিতে চলে যাচ্ছে। আচ্ছা, নেক্সট। এরপর হচ্ছে স্বাধীন ভেক্টর সংজ্ঞা পড়ে নিবা। পাদবিন্দু ইচ্ছে মতো ধরা যায়, এগুলোকে স্বাধীন ভেক্টর বলা হয়। মানে সংজ্ঞা পরীক্ষা আসে এমসিকিউতে যে স্বাধীন ভেক্টরের বৈশিষ্ট্য কোনটা। তারপর হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর, সীমাবদ্ধ না, আমি তো সীমাবদ্ধ, তার মানে এখানে তুমি পাদবিন্দুটা মানে কোনো একটা নির্দিষ্ট জায়গায় তোমাকে ধরতে হবে, এখান থেকেই শুরু করতে হবে, এরকম বিষয়। তাহলে স্বাধীন ভেক্টর আর সীমাবদ্ধ ভেক্টরের মধ্যে পার্থক্য কোথায়? পাদবিন্দু তুমি নির্দিষ্ট স্থানে যদি রাখো তাহলে সেটা সীমাবদ্ধ, আর যদি ইচ্ছে মতো ধরতে পারো তাহলে স্বাধীন। সমরেখ ভেক্টর, দুটি ভেক্টর যদি একই সরলরেখা বরাবর থাকে আমরা সেটাকে সমরেখ ভেক্টর বলতে পারি। সমতলীয় ভেক্টর, ধরো একটা ভেক্টর হচ্ছে 2i + 3j, আর একটা ভেক্টর 4i - 2j, তো এটাও xy তলে অবস্থিত, এটাও xy তলে অবস্থিত, তাহলে এদেরকে আমরা বলতে পারি সমতলীয় ভেক্টর। আর একটা বিষয় হচ্ছে যে যখন ত্রিমাত্রিক দেওয়া থাকে i j k, ঠিক আছে, এক্ষেত্রে সব ভেক্টরকেই কিন্তু সমতলীয় ক্যাটাগরিতে ফেলা হয়, কারণ এটাও হচ্ছে i j k রিলেটেড, মানে xy z তলে, কারণ আমাদের সর্বোচ্চ তল তো তিনটেই। আচ্ছা, সঠিক ভেক্টর সংজ্ঞা মনে রাখবো, মান 0 নয় এমন ভেক্টরকে আমরা বলবো যে সঠিক ভেক্টর এটা, আর মান 0 হয়ে গেলে সেটা নাল ভেক্টর। একসাথে শুরু হলে সমপ্রারম্ভিক ভেক্টর, অক্ষীয় ভেক্টর, পোলার ভেক্টর, এগুলোর উদাহরণগুলো আমাদের জানা লাগবে। তো অক্ষীয় ভেক্টর মানে যে ভেক্টরগুলো ঘূর্ণনের সাথে জড়িত, যেমন টর্ক, কৌণিক ভরবেগ, মানে যারা ঘূর্ণনের সাথে জড়িত তাদেরকে আমরা ফেলবো অক্ষীয় ক্যাটাগরিতে, আর যেগুলো সোজা চলে সেগুলোকে আমরা বলবো পোলার ভেক্টর। ওকে, সোজা চলে মানে রৈখিক বল, রৈখিক বেগ, রৈখিক ত্বরণ, এগুলো। তো এদের যে এক্সাম্পলগুলো এগুলো পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, অবস্থান ভেক্টর, এই অবস্থান ভেক্টর প্রশ্ন যখন কঠিন হয় তখন আমাদের এই অবস্থান ভেক্টর থেকে কিছু প্রশ্ন হয়। তো জিনিসটা কঠিন না, একটু দেখো, সহজ লাগবে। তোমাকে বলবে যে একটা বিন্দু হচ্ছে এরকম 2, 3, 4, এর অবস্থান ভেক্টর কত? তো আমরা যেহেতু দেখতেই পাচ্ছি যে আমাদের এই ভেক্টরে এক্স অক্ষের দিকে 2 ঘর, ওয়াই অক্ষের দিকে 3 ঘর, জেড অক্ষের দিকে 4 ঘর গেছে। সাপোজ প্রশ্ন এখানে মাইনাসও থাকতে পারতো, যেমন থাকবে আমরা সেভাবে সাজাবো। কীভাবে সাজাবো? ভেক্টর আকারে এক্স অক্ষের দিকে 2 ঘর, তাহলে 2i লিখলাম, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে 3 ঘর, তাহলে -3j লিখলাম, +4k। তাহলে এটা হলো আমাদের এ ভেক্টর। মানে তোমাকে এরকম একটা বিন্দু পরীক্ষা দিবে, যেমন এটা রাজশাহী ভার্সিটির ভর্তি পরীক্ষা আসছিল, যে একটা বিন্দু দিয়ে বলছে অবস্থান ভেক্টর নিচের কোনটা। আচ্ছা, বিন্দু না দিয়ে আর একটা কাহিনী করতে পারে, এরকম করে দিবে যে বলবে এটা 30 ডিগ্রি, এটার মান 15, এটা বি বিন্দু, বলবে বি বিন্দুর অবস্থান ভেক্টর কত। তো তখন আমরা অবস্থান ভেক্টর লিখবো এভাবে। আমাদেরকে দেখতে হবে যে এক্স অক্ষের দিকে কত দূর গেছে, তার সাথে আমরা আই লাগাই দেব, ওয়াই অক্ষের দিকে কত দূর গেছে তার সাথে আমরা জে লাগাই দেব, তাহলে সেটা ভেক্টর হয়ে গেল। তাহলে এই বি এক্স অক্ষের দিকে কত দূর গেছে, আমরা যদি এখানে একটা রেখাটা নেই, তাহলে এক্স অক্ষের দিকে গেছে সে এতটুকু, ওয়াই অক্ষের দিকে সে গেছে এতটুকু। তো এক্স আর ওয়াই এর মানটা আমরা এই ত্রিভুজ থেকে বের করে নিতে পারবো। তো যদি আমি কস থিটা ব্যবহার করি, কস থিটা সমান ভূমি ভাগ অতিভুজ, দেখো তুমি এক্স এর মান পেয়ে গেছো 15 cos 30, cos 30 ডিগ্রির মান কত? √3/2। আবার সাইন থিটা যদি ব্যবহার করো, সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, তাহলে এখান থেকে দেখো তুমি ওয়াই এর মান পেয়ে যাচ্ছ 15
সাইন 30, তাহলে 15/2 সাইন 30 মান হাফ। তাহলে এখন তুমি এক্স অক্ষের দিকে কত দূর গেছে সেটা পেয়ে গেছো, ওয়াই অক্ষের দিকে কত দূর সেটা পেয়ে গেছো, শুধু মানগুলো বসো। 15√3/2। তোমাদের যাদের টেনশন যে ক্যালকুলেটর না থাকলে কি করব, ক্যালকুলেটর না থাকলে নিশ্চিত থাকবা অপশনও এভাবেই থাকবে, আর খুব বেশি হলে 15/2-কে 7.5 লেখা থাকবে, এর বাইরে কিছু ঝামেলা করা থাকবে না। তাহলে এরকম তোমাকে একটা বিন্দু দিয়ে অবস্থান ভেক্টর বের করতে বলতে পারে, অথবা তোমাকে এরকম একটা কোণ আর একটা মান দিয়ে বলবে যে এর অবস্থান ভেক্টর বের করো। তো আমরা বের করবো এক্স অক্ষের দিক কত দূর গেছে, আমরা বের করবো ওয়াই অক্ষের দিক কত দূর গেছে, তারপর আমরা সেটাকে ভেক্টর আকারে বসায় দেব। আচ্ছা, এখন এখানে আরেকটা বিষয় দেখো, যদি এরকম দেওয়া থাকে, ধরো এই দিকে কোণ দিয়ে রাখছে যে এটা হচ্ছে 60 ডিগ্রি, এটার মান 10, তুমি এই সি বিন্দুর অবস্থান ভেক্টর বের করো। তো খেয়াল করো, আমরা যখন এক্স এর মান বের করলাম সেখানে আমাদের ব্যবহার করেছি কস, যখন ওয়াই এর মান ব্যবহার করেছি সেখানে আমরা ব্যবহার করেছি সাইন। তো সেম কনসেপ্ট আমরা এখানে ব্যবহার করব। তো এই যাবতীয় কাজ, কোঅর্ডিনেট সিস্টেমের যাবতীয় কাজ কিন্তু এই রেখার সাপেক্ষে করা হয়, এই কোণ অনুযায়ী করা হয়। তো এই কোণটা যদি 60 হয়, তোমাকে আগে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করছে সেটা বের করতে হবে। তাহলে এই কোণটা হচ্ছে 120। তাহলে সিকে যদি আমি ভেক্টর আকারে লিখতে চাই, আমাকে দেখতে হবে এক্স অক্ষের দিক কত দূর গেছে, তার সাথে আই লাগাবো, ওয়াই অক্ষের দিক কত দূর গেছে, তার সাথে আমি জে লাগাবো। এরপর আসো এক্স অক্ষের দিক কত দূর গেছে, তাহলে কস দিয়ে বের করবো। তাহলে মূল ভেক্টর হচ্ছে 10 কস 120 ডিগ্রি, সাথে আই 10 সাইন 120 ডিগ্রি, তার সাথে জে। কস 120 ডিগ্রির মান কত আমরা জানি, -হাফ। এখন এই যে ছোট ছোট বিষয়, কস 120 ডিগ্রির মান কত, তুমি যদি এটা ক্যালকুলেটর ছাড়া বের করতে না পারো, এটা কিন্তু তোমার জন্য বিপজ্জনক একটা বিষয়। ঠিক আছে, এরকম বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে। সাইন 120 ডিগ্রি মান হচ্ছে √3/2। দেখো আমাদের সুন্দর হয়ে গেল, 5i + 5√3j। তাহলে এরকম ওরা যে কোনো জায়গায় ভেক্টর দিয়ে বলতে পারে সি এর অবস্থান ভেক্টর কত, তাহলে আমরা অবস্থান ভেক্টর এভাবে বের করে দেব। এক্ষেত্রে এক্স এর মান বের করার জন্য লাগাবো কস, ওয়াই এর মান বের করার জন্য লাগাবো সাইন, আর যাবতীয় কোণের হিসাব হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এভাবে। আরেকটা দেখো, সাপোজ তোমাকে এরকম দিছে, এত যদিও কমপ্লেক্স দেয় না, ধরো এভাবে দিছে 30 ডিগ্রি, এর মান হচ্ছে 20, তোমাকে বললো এর ডি এর অবস্থান ভেক্টর বের করো। তো এই অবস্থান ভেক্টর বের করার জন্য তোমাকে আগে কোণের বিষয়টা ক্লিয়ার করতে হবে। কোণ সব সময় এই দিক থেকে হিসাব করব আমরা। তাহলে দেখো ডি ভেক্টরটা আমরা কিভাবে লিখতে পারি, এক্স আই প্লাস ওয়াই জে। এক্স মানে হলো কস দিয়ে বের করতে হবে, তাহলে মূল ভেক্টর হচ্ছে 20 কস, এটা যদি 30 হয় তাহলে এটা কত, পুরোটা তো 360, এখান থেকে 30 বাদ দেব, তাহলে 330 আই প্লাস 20 সাইন 330 জে। এন্ড কস 330 ডিগ্রির মান কত, তো এটা না আরেকভাবে চিন্তা করা যায়, কস 30 ডিগ্রির মান কত, √3/2। তো এটা খেয়াল করো, এই বিন্দুটা এখানে কিন্তু এক্স অক্ষের পজিটিভ দিকে, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, তাহলে কস 30 ডিগ্রির মান বের করে বসাতে পারো, √3/2 সাথে আই। এখানে সাইন 330 ভুলে গেছো তুমি, তা তুমি সাইন শুধু 30 বের করো, সাইন 30 কত, হাফ, 20 হাফ। আর এই ঘরে কিন্তু সাইনটা একটা নেগেটিভ জিনিস, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে এটা, তাহলে এখানে আমরা মাইনাস দেব। তাহলে এখন 10√3i
-10j। তাহলে এভাবে তোমাকে যে কোনো জায়গার কি বের করতে বলতে পারে, অবস্থান ভেক্টর বের করতে বলতে পারে। অবস্থান ভেক্টর পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তাহলে আমরা এই কোণের বিষয়গুলো ধরবো সবসময় এই দিক থেকে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তো আচ্ছা, পরের টপিকে চলে যাই। সরণ ভেক্টর। সরণ ভেক্টর থেকে পরীক্ষায় এমসিকিউ আসে। তোমাকে বলবে যে পি একটা বিন্দু, তোমাকে বলবে যে পি একটা বিন্দু, ধরো 2 3 4 মাইনাস ইচ্ছা মতো দিলাম, যে কিউ একটা বিন্দু যেটা হলো 7 1 -2। তো তোমাকে বলবে যে একজন পি থেকে কিউতে গেল, সরণ কত। তোমাকে বলবে যে এভাবে বলবে পি কিউ কত, পি কিউ কত। তো যদি এরকম থাকে তা তোমাকে বুঝে নিতে হবে তোমাকে সরণ বের করতে বলেছে। তো সরণ আমরা কিভাবে বের করি? সরণ বের করার নর্মাল কনসেপ্ট হলো যে ধরো একজন এখান থেকে এখানে গেছে, 6 থেকে 8-এ গেছে, তাহলে সরণ কত? তাহলে আমরা বলবো যে ডান দিকে 2 ঘর। তার মানে শেষ বিয়োগ আদি করলেই আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। তোমরা জানো যে সরণটা আমরা এভাবে বের করি, s2 - s1। তো যে কোনো ক্ষেত্রে যদি সরণ বের করতে বলে তাহলে সবসময় শেষ বিয়োগ আদি এভাবে করলেই তুমি সরণ ভেক্টর পেয়ে যাচ্ছ। তো এখানে যেহেতু পি কিউ বলেছে, তার মানে পি থেকে কিউতে গেছে, তাহলে আমাদের সরণ কত হবে? কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। তো কিউ ভেক্টর কত? কিউ হচ্ছে 7i প্লাস জে মাইনাস 2k, আর পি ভেক্টর কত? 3i 4j মাইনাস 5k। প্রশ্নটা দেখে তোমাদের সিম্পল মনে হচ্ছে, বাট পরীক্ষায় এগুলোই আসে। তাহলে 7 বিয়োগ 3 4, 1 বিয়োগ 4 তাহলে 3 মাইনাস 2 প্লাস 5, তার মানে প্লাস 3k। এই যে সরণ বের হয়ে গেল। তাহলে পরীক্ষা তোমাকে বলবে পি এত কিউ এত, পি কিউ কত। আবার এটাও বলতে পারতো যে কিউ পি কত। তাহলে কিউপি মানে তোমাকে বুঝতে হবে কিউ থেকে পিতে গেছে, তাহলে শেষ কোথায়? পিতে। তাহলে শেষ বিয়োগ আদি। এখন তুমি মান বসাতে বিয়োগ করো, যেটা আসবে সেটাই অ্যান্সার। আবার আরেকটা কাহিনী করতে পারে, সেটা হলো তোমাকে বলবে যে পি কিউ কত, বা এভাবেও দিতে পারে ইকুয়াল হোয়াট। তার মানে এবার সরণের মানটা চেয়েছে। এর আগে যেমন ভেক্টর আকারে চেয়েছিল, তাই ভেক্টর আকারে রেখেছি, এবার মান চেয়েছে। তো যখন মান চাইবে মান তো আমরা বের করতে পারি। আগে পিকিউ বের করে নিবা, পিকিউ বের করে নেওয়ার পর তারপর সেই পিকিউ এর মানটা বের করে দিবা। তাহলে 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে 4 4 16 প্লাস 9 প্লাস 9 দেবো, তাহলে 16 আর 9 25 রুট ওভার 33 34। তাহলে 16 আর 9 25, 25 আর 9 34, তাহলে অ্যান্সার হবে রুট ওভার 34। এখন এমসিকিউ কি রুট ওভার 34 থাকবে? আমরা যখন প্রশ্নগুলো দেখেছি অতীতের রুট ওভার 34 থাকে। তো তারপরেও যদি ভেঙে চুরে থাকে তাহলে কি হবে? আচ্ছা, এটাই খেয়াল করো। এখানেই এটা খেয়াল করো যে রুট ওভার 34 না থেকে অপশনে কি কি থাকতে পারে। ধরো তোমাকে অপশন দিলাম 5, তোমাকে অপশন দিলাম 6.2, তোমাকে অপশন দিলাম 6.2, অপশন দিলাম 5.5 বা 5.6 দিই, অপশন দিলাম 8.2। তোমাকে এখন খুঁজে বের করতে হবে যে কত হতে পারে। দেখো রুট ওভার 34, যদি রুট ওভার 36 হতো, যদি রুট ওভার 36 হতো তাহলে 6 হতো,
আর রুট ওভার যদি 25 হতো তাহলে 5 হতো। তাহলে এই 34 সংখ্যাটা 25 আর 36-এর মাঝামাঝি, তার মানে অ্যান্সারটা 5-এর থেকে বেশি হবে, 6-এর থেকে কম হবে। এবং এই 34 সংখ্যাটা 36-এর বেশি কাছে, 36-এর বেশি কাছে, যেহেতু সে 36-এর বেশি কাছে তাহলে অ্যান্সারটা 6-এর কাছাকাছি হবে। তাহলে 5 তো হইতে পারে না, 6 তো হইতে পারে না, 6 তো পার হইতেই পারে না, 8 যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে সম্ভাব্য অ্যান্সার হচ্ছে 5.6 বা 5.8। তো এরকম তোমাকে অপশন দেখে সিদ্ধান্ত নিতে হবে যে অ্যান্সার কী হইতে পারে। এগুলো নিয়ে বেশি কমপ্লেক্স কিছু দিবে না, তারা অপশনে হয় এভাবেই রাখবে অথবা খুব বেশি হলে এভাবে রাখবে, যেটা তুমি চোখের পলকে আন্দাজ করে ফেলতে পারবা যে সম্ভাব্য অ্যান্সার কোনটা। আচ্ছা, এবার ছোট ছোট কিছু এমসিকিউ দেখো। এতক্ষণ যে টপিকগুলো আমরা পড়লাম এর উপর ভিত্তি করে কি কি এমসিকিউ অতীতে পরীক্ষায় এসেছে। তো এখানে একটা ভেক্টর দেওয়া আছে 5/2j - 3k, বল ভেক্টর বলেছে xz তলে মান কত। তাহলে যদি পুরো ভেক্টরটার মান বের করতে বলতো তাহলে আমরা এভাবে বের করতাম যে 5² 2² - 3²। কিন্তু ওরা বলেছে যে না, আমাকে এক্স আর জেড তলের মানটুকু লাগবে। তাহলে শুধুমাত্র এক্স আর জেড এতটুকু অংশের মান তোমাকে বের করতে হবে। তাহলে 5² - 3², তাহলে 25 + 9, তাহলে √34। এই যে √34 আছে অপশনে। দেখো অপশনগুলো এভাবেই দেওয়া আছে। সমজাতীয় অসম মানের বিপরীতমুখী ভেক্টর, তাহলে মান অসমান হতে পারে, দিক বিপরীত। তাহলে এটা কোন ক্যাটাগরিতে পড়লো? এরা কিন্তু বিসদৃশ বা অসদৃশ যেটাকে আমরা বলি সেই ক্যাটাগরিতে পড়লো। আচ্ছা, সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি, দেখো সমজাতীয় একই দিকে ক্রিয়া করছে তাদেরকে কি বলা যেতে পারে? তাদেরকে আমরা, আচ্ছা এখানে একটা বিষয় দেখো, মানের কথা কিন্তু বলা নেই, মান কি সমান নাকি অসমান বলা নেই, শুধু একটা বিষয় কনফার্ম করেছে, সেটা হলো একই দিক। তো একই দিক হলে সেটা সমানও হতে পারে, সেটা সদৃশ্য হতে পারে। আমরা কি করব? তো এখানে মানের কথাটা যেহেতু বলা নাই যে মান সমান নাকি আলাদা, সো আমি সরাসরি এটা অ্যান্সার দিতে পারবো না। মান সমান হোক বা না হোক সদৃশ হবেই। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হবে এটা। তাহলে বলছে সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাদেরকে কি বলবো? তাহলে মান যদি সমান বলতো তাহলে সেটা সমানও হতো, সদৃশ্য হতো। এখানে মানের কোনো কথা বলা নাই, সো মানের কথা বলে নাই, আমি জোর করে তো ইকুয়াল ধরতে পারি না। এজন্য আমাদের এটার অ্যান্সার কিন্তু হবে সদৃশ ভেক্টর। আচ্ছা, দুটি বল সাম্য অবস্থা প্রতিষ্ঠা করতে চাই। সাম্য অবস্থা মানে ধরো কোনো একটা বস্তুকে তুমি দুইটা বল দিচ্ছ, সে ব্যালেন্স করবে, এখানে সে ওই দিকেও যাবে না সেই দিকেও যাবে না, তো কেমনে সম্ভব? বল দুটির মান সমান, তাদের বিপরীতমুখী হতে হবে। বল দুটিকে সরল রেখা বরাবর ক্রিয়াশীল হতে হবে। দেখো সরল রেখা বরাবর ক্রিয়াশীল হতে হবে, সরল রেখা বরাবর তো এটাও হয়। তাহলে দুইটা বল যদি একই দিকে হয় তাহলে কি আমার সাম্য অবস্থা হলো? সাম্য অবস্থা হলো না, তাহলে এটা অ্যান্সার হচ্ছে না। বল দুটির মান সমান এবং সমমুখী, মান সমান সমমুখী হলে সম্ভব না, এটাতেও আমরা সাম্য অবস্থা তৈরি করতে পারবো না। বল দুটির লব্ধি একের অধিক হতে হবে, লব্ধি থাকলে তো আর সেখানে সাম্য অবস্থা থাকলো না। তাহলে আমাদের প্রথম যেটা ছিল যে বল দুটির মান সমান হতে হবে এবং তাদেরকে বিপরীতমুখী হতে হবে, তাহলে সাম্য অবস্থা সৃষ্টি হবে। আচ্ছা, আমরা এখন যে টপিকটা পড়বো এটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হলো যে ভেক্টর রাশির বিভাজন। যে আমরা একটা ভেক্টর রাশিকে ভাগ করব, যেমন লন্ডলার, গুণ টানা নৌকা, এই বিষয়গুলোতে আমরা ভেক্টর বিভাজন দেখেছি। তো একটা ভেক্টরকে কয়টা অংশে ভাগ করা যায়? এটা আমরা একটু আগেও দেখে আসছি যে একটা ভেক্টরকে অসংখ্য হবে, আকারটা এক্সট্রা চলে আসছে টাইপিং মিস্টেকে, একটা ভেক্টরকে অসংখ্য অংশে ভাগ করা যায়। এই যে অংশগুলো ভাগ করলা
এদেরকে কি বলা হবে? উপাংশ। আর উপাংশগুলোর লব্ধি, ধরো একটা ভেক্টরকে তুমি দুইটা অংশে বা তিনটা অংশে ভাগ করেছো, এদের যদি আবার লব্ধি বের করো তাহলে মূল ভেক্টরটা ফেরত পাবা। তাহলে একটা ভেক্টরকে ভাগ করার পর যা পাওয়া যায় সেগুলো হচ্ছে উপাংশ। তাহলে উপাংশগুলো লব্ধি কী হবে? মূল ভেক্টর। তাহলে উপাংশগুলোর লব্ধি হলো মূল ভেক্টর। একটা এমসিকিউ আসে যে উপাংশের লব্ধি কোনটা? তাহলে উপাংশের লব্ধি হচ্ছে আমাদের মূল ভেক্টর। এই যে উপাংশগুলো, এই উপাংশগুলো নিজেদের মধ্যে, এই যে উপাংশগুলো এগুলো নিজেদের মধ্যে লম্ব হতে পারে, আবার কি লম্ব নাও হতে পারে। খেয়াল রাখতে হবে, উপাংশ মানে যে লম্ব হবে ব্যাপারটা কিন্তু এমন না, লম্ব হতে পারে আবার নাও হতে পারে। তাহলে উপাংশ নির্ণয়, তো পরীক্ষায় ইদানিং কিন্তু এই প্রশ্নগুলো আসছে, উপাংশ নির্ণয়। আগে অতটা আসতো না, এখন আসে। তো উপাংশ নির্ণয় করব আমরা ত্রিভুজের সাইন সূত্র দিয়ে। ত্রিভুজের সাইন সূত্রটা কি? ধরো তোমাকে বলা হলো যে একটা ভেক্টর হচ্ছে 50 নিউটন, তোমাকে বলা হলো যে এটার 30 ডিগ্রি আর 20 ডিগ্রি এরকম কোণে অবস্থিত, এমন দুটো উপাংশ বের করে দাও। তাহলে এই উপাংশ দুটো বের করে দাও। তো সাইন সূত্র হচ্ছে, দেখো এখানে তিনটা ভেক্টর আছে, এটা ভেক্টর যার দুইটা উপাংশ তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে মোট ভেক্টর হলো তিনটা। এই তিনটা ভেক্টরের আমরা যে কোনো একটা ভেক্টর নেব, ধরো পি নিলাম, তাহলে বাকি থাকলো কি? কিউ আর 50, ওদের মধ্যবর্তী কোণের সাইন নেব, তাহলে সাইন 20। এবার ধরো আমি 50 নিলাম, তাহলে বাকি থাকলো পি আর কিউ, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ হচ্ছে পি আর কিউ এর 50। এবার ধরো আমি নিলাম কিউ, যদি কিউ ভেক্টর নেই তাহলে বাকি থাকলো কি? এই দুইটা পি আর 50, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? 30। এই তিনটা অনুপাত সমান হবে, এটাকে বলছি আমরা ত্রিভুজের সাইন সূত্র, যেটার অনেকটাই মিল আছে আমাদের লামির উপপাদ্যের সাথে। তো এরকম কোনো একটা ভেক্টর তোমাকে দিবে, দিয়ে বলবে যে 30 ডিগ্রি আর 20 ডিগ্রি কোণে তৈরি হয় এমন দুটো উপাংশ বের করে দাও। তখন আমরা সাইন সূত্রের সাহায্যে আগে এই লাইনটা লিখে নেব, যে কোনো একটা ভেক্টর অন্য দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, যে কোনো একটা ভেক্টর অন্য দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। যখন আমি পি নিলাম তখন এই দুইটার মাঝখানের কোণ, যখন আমি 50 নিলাম তখন এই দুইটার মাঝখানের কোণ, যখন আমি কিউ নিলাম তখন অন্য দুইটার মাঝখানের কোণ। তাহলে পি সমান কি লেখা যায়? এই দুটো থেকে দেখো তো, এই সাইন 20 জায়গায় গুণ হবে 50 সাইন 20 ভাগ সাইন 50। আবার এই দুটো থেকে যদি আমরা কিউ এর মান বের করি, কিউ সমান কি লেখা যায়? এই সাইন 30 এখানে চলে আসবে, তাহলে 50 সাইন 30 ভাগ সাইন 50। আমরা উত্তর পেয়ে গেছি। এখন তোমার প্রশ্ন হতে পারে যে ভাই এগুলোর মান আমি কই পাবো? আমি সাইন 20 সাইন 50 কই পাবো? তো যদি অপশনে এরকম 20-50 টাইপের জিনিস থাকে তাহলে নিশ্চিত থাকবা তোমার অ্যান্সার এভাবেই থাকবে, আর এরকম যদি থাকে 30 যেটার মান মুখস্থ রাখা সম্ভব, তখন সেখানে একটু কারেকশন হবে। সেটা হলো সাইন 30 মানে হাফ, তাহলে 50 গুণন হাফ 25 বাই সাইন 50। অপশনে এভাবেই থাকবে। তো এই জন্য এই টেনশন করা যাবে না যে আমি কিভাবে বের করব মান। তো তোমার মূল কাজ হচ্ছে, যদি উপাংশ নির্ণয়ের ম্যাথ আসে তোমাকে অবশ্যই এভাবে উপাংশ নির্ণয় করতে হবে। এরপর দেখো লম্বাংশ নির্ণয়, এটা আমরা সবাই জানি। যদি লম্বাংশ বের করতে বলে তাহলে কাজটা খুবই ইজি। ধরো তোমাকে একটা বল দিল এফ, দিয়ে বললো এটা হলো থেটা, লম্বাংশ বের করো। তাহলে একটা কোণের সাহায্যেই দুইটা লম্বাংশ আমরা বের করে ফেলতে পারি। তো এই দিকের উপাংশ কোনটা? এটাকে বলি আমরা আনুভূমিক উপাংশ, এখানে কস লাগাই দিলেই হয়। আর এটা হচ্ছে উলম্ব উপাংশ, এখানে লাগাই দেবো আমরা সাইন। তাহলে কস থেটা আর সাইন থেটা ব্যবহার করেই আমরা লম্বাংশটা ডিরেক্ট বের করতে পারি। হ্যাঁ, তুমি চাইলে এখানেও সাইন উপপাদ্য ব্যবহার করতে পারতা, কিন্তু যখন লম্বাংশ বলবে তখন আমাদের ঝামেলা করার দরকার নাই। যেখানে কোণ দেওয়া থাকবে সেই দিকে ব্যবহার করব কস থেটা, আর কোণের অপোজিটে আমরা ব্যবহার করব সাইন থেটা। যদি এরকম দেয় যে ধরো ভি দিল, দিয়ে বলল যে
ভি এর লম্বাংশ দুইটা কত, তাহলে ভি এর লম্বাংশ তো কোণ তো এখানে দিছে, এবার তাহলে এই দিকে হবে ভি কস থিটা, এই দিকে হবে ভি সাইন থিটা। পরীক্ষায় প্রশ্ন দিবে এরকম যে ভি ভেক্টরের ও কিউ এর দিকে উপাংশ কত, তাহলে ও কিউ এর দিকে উপাংশ বের করার জন্য তোমাকে অবশ্যই কস থিটার হেল্প নেওয়া লাগবে, কারণ থিটাটা দেওয়া আছে এখানে। তাহলে একটা ভেক্টরকে যখন আমরা উপাংশে বিভাজিত করব তখন আমরা এভাবে করব, আর যখন লম্বাংশ আমাদেরকে এরকম লম্বাংশ বলবে তখন আমরা সরাসরি সাইন থিটা আর কস থিটা ব্যবহার করব। কস থিটা কোন দিকে, কস থিটা হলো যেদিকে কোণ থাকবে সেই দিকে, কোণ যদি এখানে থাকে তাহলে এই ডিরেকশনে কস থিটা, কোণ যদি এখানে থাকে তাহলে এই দিকে কস থিটা, মানে যেদিকে কোণ সেদিকে কস থিটা। আচ্ছা, ভেক্টর বিভাজনের উদাহরণ পরীক্ষায় সরাসরি এটাই আসে যে নিচের কোনটা ভেক্টর বিভাজনের উদাহরণ। তো এগুলোকে আমরা ভেক্টর বিভাজনের উদাহরণ হিসাবে মনে রাখবো, যেমন পায়ে হাঁটা, সাইকেলের ক্র্যাঙ্ক, পাখির ওড়া, ঢালু তল, গুণ টানা নৌকা, লন ডলার। তো এক্ষেত্রে সরাসরি বলবে যে নিচের কোনটি ভেক্টর বিভাজনের উদাহরণ। তো এর মধ্যে আবার এই যে লন ডলার, এখান থেকে দুই একটা প্রশ্ন আবার এক্সট্রা করে ম্যাথমেটিক্যালি আসে। কীরকম তোমরা জানো এটা, যে একটা লন ডলার আছে, এটাকে তুমি টানছো। রোলার মানে কি, রোলার আমরা সেই জিনিসগুলোকে বোঝাই যারা ঘোরে এবং সামনে আগায়, এমন জিনিসকে আমরা বলি রোলার। যেমন রুটি বেলার সময়, ঠিক আছে, রুটি বেলার সময় যে রুটিটা কি রোল হয়, মানে রুটিটা না, বেলুন, যেটা বেলুনটা রোল হয় আর সামনে আগায়, তো এই ধরনের জিনিসকে বলি আমরা যে রোলার। তো এই ধরনের একটা রোলারকে তুমি যদি বল প্রয়োগ করে টানো, তাহলে তুমি জানো যে এই কোণ অনুযায়ী যদি বিভাজিত করি তাহলে এই দিকে তৈরি হবে এফ কস থিটা, এই দিকে তৈরি হবে এফ সাইন থিটা, এফ সাইন থিটা। আবার তুমি যদি এই লন রোলারকে ঠেলো, লন রোলারকে যদি ঠেলো এই কোণ অনুযায়ী যদি বিভাজন করো তাহলে এই দিকে হবে এফ কস থিটা, এই দিকে হবে এফ সাইন থিটা। তো আমরা জানি যে বস্তুর ওজন সবসময় নিচের দিকে কাজ করে, বস্তুর ওজন সবসময় নিচের দিকে কাজ করে। তো যখন তুমি টানছো তখন ওজন আর এফ সাইন থিটা বিপরীত দিকে হয়ে গেছে, তাহলে এই টানার মুহূর্তে আমাদের ওজন কত, এটাকে বলা হয় আপাত ওজন। টানার মুহূর্তে আপাত ওজন হচ্ছে mg মাইনাস এফ সাইন থিটা। আর ঠেলার সময় আপাত ওজন দেখো দুইটি একদিকে হয়ে গেছে, তাহলে mg প্লাস এফ সাইন থিটা। এখন তুমি তো মুখস্থ করে ফেলছো যে টানার সময় আপাত ওজন mg মাইনাস এফ সাইন থিটা, ঠেলার সময় আপাত ওজন mg প্লাস এফ সাইন থিটা। পরীক্ষায় দিবে ছোট্ট একটা ট্রিক্স। কি ট্রিক্স করবে, তোমাকে বলবে যে একটা বস্তু আছে 6, এর ওজন হচ্ছে 6 নিউটন, এটা ঢাবির প্রশ্ন, কোণ হচ্ছে 60 ডিগ্রি, এটাকে এভাবে 6 নিউটন বলে টানা হচ্ছে। 6 নিউটন ওজনের একটা বস্তুকে এরকম 60 ডিগ্রি কোণে 6 নিউটন বলে টানা হচ্ছে। প্রশ্ন হলো আপাত ওজন কত, আপাত ওজন কত। তো খেয়াল করো, এবার কোণ যেহেতু এখানে আছে, যেহেতু কোণ আমাদের এবার এই দিকে আছে, তাহলে এই দিকের অংশটা হবে 6 cos 60। আর আমরা যে সূত্রটা পড়েছি একটু আগে, ওখানে কোণ কিন্তু এখানে দেওয়া ছিল, যার কারণে এই দিকে হয়ে গেছে কিন্তু সাইন, আর কোণের দিকে হয়েছে কস। আর প্রশ্নে কি দিয়েছে, প্রশ্নে ওরা দিয়েছে কোণটা এখানে, তাহলে উপরের দিক কাজ করবে 6 cos আর এই দিক কাজ করবে ওজন। তাহলে আপাত ওজন কত, ওর যে অরিজিনাল ওজন সেখান থেকে বাদ যাবে, উপরের দিকে যে অংশটা কাজ করছে 6 cos 60 ডিগ্রি। তাহলে ও বস্তুর ওজন প্রশ্ন দেওয়া আছে 6 নিউটন, আর 6 cos 60 মানে হাফ, তাহলে 3 নিউটন। খেয়াল করছো, অনেকেই কিন্তু এখানে ভুল করে 6 sin 60 ব্যবহার করে ফেলবে। তো খেয়াল রাখতে হবে যে ভেক্টর বিভাজনের সময় কোনটা কোন দিকে দেওয়া আছে। আচ্ছা, দেখো 60 নিউটনের একটা বল ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আনত, তাহলে ওয়াই অক্ষের সাথে
60 ডিগ্রি কোণে আনতকে, সরি 60 ডিগ্রি না, 30 ডিগ্রি কোণে আনত ওয়াই অক্ষের সাথে 60 নিউটনের একটা বল। এক্স ও ওয়াই অক্ষের দিকে বলটির উপাংশ কত? তাহলে এক্স অক্ষের দিকে একটা উপাংশ বের করতে বলেছে, ওয়াই অক্ষের দিকে একটা। তাহলে এক্স অক্ষের দিকে দেখো কোণ যেহেতু এখানে, তাহলে এই দিকের উপাংশ কত হবে? 60 cos 30, আর এই দিকেরটা কত হবে? 60 sin 30। তাহলে 60 cos 60 মানে কত? cos 60 মান তো আমরা জানি √3/2, তাহলে 30 √3, আর sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে শুধু 30। এই যে দুইটা উপাংশ আমরা পেয়ে গেলাম। তো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় তারা দিবে। তাহলে কোণের দিকে খেয়াল রাখতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, নিচের কোন সূত্র ভেক্টর বিভাজনে ব্যবহৃত হয়? দেখো, ভেক্টর বিভাজনের জন্য আমরা কিন্তু সাইন সূত্র ব্যবহার করেছি। এটা কিন্তু বোর্ডে আসা প্রশ্ন, বোর্ডে বলছি এডমিশনে আসা প্রশ্ন, যে কোনটা ব্যবহার করা হয় ভেক্টর বিভাজনের বেলায়। তাহলে ভেক্টর বিভাজনের বেলায় আমরা ত্রিভুজের সাইন সূত্রটা ব্যবহার করি। অনেকে এখানে কিন্তু বলবে যে আমরা লামির উপপাদ্য ব্যবহার করি। বিষয় হলো সাইন সূত্র লামির উপপাদ্য একই টাইপের জিনিস, বাট আমরা এখানে কিন্তু লামিটা বলতে পারবো না, আমাদেরকে বলতে হবে সাইন সূত্র। আচ্ছা, ভেক্টর বিভাজনের ক্ষেত্রে উপাংশগুলোর লব্ধি কী হবে? উপাংশগুলোর লব্ধি বের করলে আমরা মূল ভেক্টরটাই ফেরত পাবো। উপাংশগুলোর লব্ধি যদি তুমি বের করো, তাহলে আমরা মূল ভেক্টরটাই আবার ফেরত পাবো। আচ্ছা, ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত কোনটা? ওই যে, আচ্ছা এখানে প্রশ্ন খেয়াল করো, ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত মানে উদাহরণ কোনটা? চলন্ত গাড়িতে পড়ন্ত বৃষ্টি, এটা কিন্তু আমরা আপেক্ষিক বেগের ম্যাথ বলি। গুণ টানা নৌকার গতি, গুণ টানা নৌকার গতি হচ্ছে ভেক্টর বিভাজন। গাড়ির গতি, গাড়ির গতি তো একটা নর্মাল গতি, এটা তো ভেক্টর বিভাজন হইতে পারে না হইতে পারে, এটা কোনো ইয়ে নেই, আলোচনা নেই। তাহলে এখন এই দুইটা জায়গায় হয় ঝামেলা। ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত কোনটা? গুণ টানা নৌকার যে গতির বিষয়টা, মানে আমাদের বইয়ে যে রাইটারদের বইগুলো আছে, পাখির যে উড্ডয়ন, এটা অনেকে চিন্তা করে যে পাখির নিচ থেকে যখন উপরে উঠছে, পাখি যখন নিচ থেকে উপরে উঠছে, তো এক্ষেত্রে সে সামনের দিকেও আগাচ্ছে, উপরের দিকেও যাচ্ছে, তো এটা ভেক্টর বিভাজন। আর পাখি যখন আকাশে ওড়ে, ওর দুই ডানা ঝাপটায় দুই ডানা ব্যবহার করে লব্ধি তৈরি করে আগাইতে হয়। এজন্য পাখির উড্ডয়নটাকে অনেকে লব্ধি ক্যাটাগরিতে ফেলে, এটাকে ভেক্টর বিভাজন ক্যাটাগরিতে ফেলা হয় না। আর মধ্য কথা হচ্ছে ভেক্টর বিভাজন না, ভেক্টর রাশি যেখানে আছে সেখানেই থাকবে। এই ধরনের প্রশ্নগুলোই একটু অবান্তর প্রশ্ন। যেমন গতি আছে মানে সেখানে অবশ্যই ভেক্টর বিভাজন বিষয়টা আছে, ঠিক আছে? গাড়ির গতি আছে, ভেক্টর বিভাজন আছে। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা অপশনটা, এটা হচ্ছে বেশি একুরেট অ্যান্সার, মানে ওরা যে অ্যান্সারটা চায়, মানে যে প্রশ্ন দিয়েছে তিনি চান যে তুমি এটা দেখাও ভেক্টর বিভাজনের উদাহরণ হিসাবে। আচ্ছা, মানুষকে সামনে চলতে সাহায্য করে কে? মানুষকে সামনে চলতে সাহায্য করে কে? দেখো, মানুষ সামনে চলে মানে মানুষ যখন হাঁটে, তখন সে এভাবে একটা বল প্রয়োগ করে, বল, সে বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া পায়, সে প্রতিক্রিয়া বলের দুইটি উপাংশ তৈরি হয়। যদি এই কোণ অনুযায়ী বলি, এইদিকে আর কস থিটা, এইদিকে হলো আর সাইন থিটা। তাহলে একটা মানুষ যখন হাঁটে, সামনের দিকে চলে, তাহলে ওকে সামনের দিকে কে নিয়ে যাচ্ছে? মানুষকে সামনে চলতে সাহায্য করে কে? এরা বলছে উলম্ব উপাংশ, আনুভূমিক উপাংশ, উলম্ব আনুভূমিক দুইটা মিলে কোনোটাই নয়। ব্যাপারটা হলে এই প্রশ্নটাও কিন্তু একটা কনফিউজিং প্রশ্ন, যে তারা কি অ্যান্সার চায়। এটা যে প্রশ্ন করেছে অ্যাকচুয়ালি সেই শুধু জানে যে সে কি অ্যান্সার চায়। আমার মতে অ্যান্সারটা হবে, আমরা যে হাঁটি, আমরা যখন বল প্রয়োগ করি, প্রতিক্রিয়া বলের আনুভূমিক উপাংশ আমাকে সামনের দিকে নিয়ে যায়, আর উলম্ব উপাংশ আমার পাটাকে উপরের দিকে উঠাইতে হেল্প করে। তো দুইটারই তো হেল্প লাগছে। তাহলে মানুষকে সামনে চলতে সাহায্য করে কে? সামনের, যেহেতু সামনে কথাটা এরা বলেছে, মেবি তারা আনুভূমিক উপাংশের বিষয়টা জিজ্ঞাসা করছে। তাহলে এটা অ্যান্সারটা দিব আমরা আনুভূমিক উপাংশ। এখন এই যে একটা বিষয় আছে যে যারা খুব পড়াশোনা করবে, বুঝছো, আর যারা পড়াশোনা করবে না, এই কপালের একটা ব্যাপার আছে না,
যে যারা পরিশ্রম করবে আল্লাহ তাকে দিবে। এখানে ওই মানে পরিশ্রমের ফলটা পাওয়া যায়। যেখানে আসলে তুমি কি অ্যান্সার দিবা, যে কোনোটাই নয় অনেকে দেখাইতে পারে, আবার টিচার এটাই চাইতে পারে যে কোনোটাই নয়, কারণ অ্যান্সার হবে প্রতিক্রিয়া বলের আনুভূমিক উপাংশ, এটাও তো টিচার চাইতে পারে, সেই হিসাবে কোনোটাই নয়। আবার আনুভূমিক উপাংশ সামনের দিক নিয়ে যাচ্ছে। তো এই জন্য এই বিষয়গুলো মানে কপালের উপর দিয়ে যাবে, এখানে আসলে কিছু করার নাই। তবে আমার মতে এখানে যে প্রশ্নের মুড অনুযায়ী অ্যান্সার হবে যে আনুভূমিক উপাংশ আমাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, একটি নৌকা লগি দিয়ে গতিশীল করতে হবে। লগি মানে কি, যে একটা লম্বা বাঁশ থাকে, বাঁশ দিয়ে ঘুতায় নৌকা চালায়, যেটা ভেলা চালানোর সময় ব্যবহার করা হয় সেটা। তো সেক্ষেত্রে কি হয়, লগি দিয়ে চালানোর সময় বাঁশ দিয়ে ঘুতা মারে, প্রতিক্রিয়া বল পায়, প্রতিক্রিয়া বলের একটা উপাংশ নৌকাটাকে সামনের দিকে নিয়ে যায়। তাহলে একটি নৌকা লগি দিয়ে গতিশীল করতে হলে নিচের কোন রাশি নৌকাকে সামনের দিকে নিয়ে যাবে? সামনের দিকে নিয়ে যাবে প্রতিক্রিয়া বলের আনুভূমিক উপাংশ। তাহলে প্রতিক্রিয়া বলের আনুভূমিক উপাংশ এটা তোমাকে সামনের দিকে নিয়ে যাবে। আচ্ছা, কোনো স্থানে বাতাস 30 বেগে পশ্চিম দিকের সাথে আচ্ছা কোনটা মিস্টেকে ওঠেনি। আচ্ছা, আমি তাহলে একটু সাজাই নিই। যখনই দিকের বিষয়টা আসবে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তাহলে কোনো স্থানে বাতাস 30 ডিগ্রি বেগে 30 কিলোমিটার/আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে আমি এখানে একটা কোণ দিই, 30 ডিগ্রি দিয়ে করাই, 30 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে। তাহলে পশ্চিমের সাথে 30 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে, তাহলে এটা হলো 30। কত বেগে প্রবাহিত হচ্ছে? 30 কিলোমিটার/আওয়ার বেগে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, বাতাসের বেগের পূর্ব দিকের উপাংশ কত? পূর্বমুখী। তা দেখো, এই যে বেগটা আছে, এই বেগের তুমি এই দিকের উপাংশ বের করতে পারবা। এই দিকের উপাংশটা কত? এই দিকের উপাংশটা হচ্ছে 30 cos 30 ডিগ্রি। এই দক্ষিণ দিকের উপাংশ কত? 30 cos না, এখানে সাইন হবে, এখানে হবে সাইন 30 ডিগ্রি। তো এই দিকের উপাংশ যদি হয় 30 cos 30, তাহলে এই দিকেরটা কি হবে? -30 cos 30, পূর্ব দিকেরটা যেহেতু। সো উপাংশ যেহেতু এরা মান বলছে, মান চেয়েছে, শুধু দিক তো চায়নি, তাহলে এটার ওই দিকের মানটা হচ্ছে এটাই, শুধু দিকটা মাইনাস। তাহলে এটার অ্যান্সার হবে 30 cos 30। 30 cos 30 মানে হলো √3/2, তার মানে 15√3। 15√3, তাহলে অ্যান্সার কি হতে পারে? দেখো, √3 মানে কি? 1.7, তাহলে 15 থেকে বেশি হবে। আবার 15 দুগুণে 30, তো 30-এর নিচে হবে, 15-র বেশি হবে, 30-এর নিচে হবে। তাহলে আমাদের 10 বাদ যাচ্ছে, আমাদের এই তিনটার মধ্যে একটা অ্যান্সার হতে পারে। অ্যান্সার খুঁজে বের করবো কিভাবে? এটা হলো ক্যালকুলেটর ছাড়ার কাহিনী। তাহলে 1.7, খেয়াল করো, এটা তো ডাইরেক্ট গুণ করলে তোমার কাছে বড় মনে হতে পারে। তাহলে 15 প্লাস 15 গুণন 0.7, দুইটা সেপারেট করে নিলাম। 0.7, এটা যদি 0.5 হতো, তার মানে হাফ হতো, তাহলে 15 অর্ধেক হচ্ছে 7.5, তাহলে 15 আর 7.5 কত হয়? প্রায় 22, 22.5। তাহলে 22-এর বেশি হচ্ছে, তাহলে এই দুটো বাদ। তার মানে অ্যান্সার হচ্ছে এটা। খেয়াল করছো? আমাদের অ্যান্সার যদি 15√3 হয়, তাহলে 15√3 মানে কি? √3 মানে 1.71, তাহলে 15 গুণন 1.7, তাহলে এটাকে দুইটা পার্টে ভাগ করে নিলাম, 15 × 1 প্লাস 15 × 0.7। তো 15 আর 15-র সাথে 0.7 যদি গুণ করি কত হতে পারে? 0.5 গুণ করলেই অর্ধেক হয়ে যাবে, তার মানে প্রায় 7.5। তাহলে 15 আর 7.5, 22-এর উপরে অ্যান্সার। তাহলে 22-এর উপরে একটাই আছে, তাহলে এটাই অ্যান্সার। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, ওরা কিন্তু বলেছিল পূর্ব দিকের উপাংশ কত, বাট আমরা এখানে বের করতে পারছিলাম পশ্চিম দিকের উপাংশ।
তো পশ্চিম দিকের উপাংশকে যদি আমরা পূর্ব দিকের বলি তাহলে অ্যান্সারটা হবে -30 cos 30। কিন্তু ওরা যেহেতু মান কথাটা বলেছে এজন্য মাইনাস আমার দেওয়ার প্রয়োজন নাই, অ্যান্সার এটা হচ্ছে। আচ্ছা, একটা কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, কোনো একটা কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 200 নিউটন বলে তুমি টানছো। টানা হচ্ছে বস্তুটির ওপর আনুভূমিক দিকে কার্যকর বল কত, মানে এই দিকে কতটুকু বল কাজ করবে। তো সহজ বিষয়, এটা ঢাবির প্রশ্ন। 200 cos 30, cos 30 মানে কত? 200 cos 30 মানে হচ্ছে সেম √3/2, তাহলে 100 √3। তাহলে √3 মানে কি? ওই যে 1.7 টাইপ বললাম, 1.71 বা 73, তাহলে 170 প্লাস কিছু একটা হচ্ছে, তাহলে 170 একটাতেই আছে, 174 আছে, তাহলে এটার আনসার হচ্ছে এটা। আচ্ছা, একটি লন রোলার টানা বা ঠেলার জন্য আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে এত নিউটন বল প্রয়োগ করলে ঠেলার সময় আপাত ওজন টানা অপেক্ষা কত বেশি হবে? দেখো, ঠেলার সময় আপাত ওজন হচ্ছে mg প্লাস f sin theta, f sin theta, আর টানার সময় হচ্ছে mg মাইনাস f sin theta। তাহলে ঠেলা টানার মধ্যে পার্থক্য কত? দুটো বিয়োগ করে দাও, তাহলে 2f sin theta। আচ্ছা, থেটা আবার 30 দিচ্ছি আমি আগেই, তাহলে 2 বল দিছি আমরা 29.4 আর sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে হাফ আর 2 কেটে যাবে, 29.4 হবে অ্যান্সার। তাহলে 29.4 হবে আমাদের অ্যান্সার। এই প্রশ্নটা বুয়েটেও আসছিল একবার এমসিকিউতে। আচ্ছা, তো যাই হোক, আজকের ক্লাস আমাদের এইটুকুই থাকবে ভেক্টর বিভাজন পর্যন্ত। আমরা ভেক্টর যোগ থেকে পরবর্তী আলোচনা শুরু করব। ভেক্টর যোগ, সামান্তরিক সূত্র, তারপর নদী পারাপার, তারপর আপেক্ষিক বেগ, এই ম্যাথগুলো আমরা পরের দিন করব। এরপর আমরা ভেক্টর গুণ টপিকে যাব। তো ঠিক আছে, লেকচার 1 আজকে পর্যন্তই। ইনশাআল্লাহ লেকচার 2তে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।